This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by Agilus Diagnostics. নিজেকে টেস্ট করতে থাকুন। দেখুন, একটা কথা কিছুদিন ধরেই ভাবছিলাম, জানেন তো, এই যে ধরুন বাংলাদেশে হঠাৎ একটা জুলাই আগস্ট মাসে একটা বিপ্লব হয়ে গেল, এত অসংখ্য মানুষ রাস্তায় নামলেন, রাস্তায় শুধু নামলেন না, শেখ হাসিনা সরকারকে মানে দেশ ছাড়া করে ছাড়লেন, শেখ হাসিনাকে শুদ্ধ। সব হলো কি করে বলুন তো? মানে এটা এত বড় একটা ঘটনা, একটা দেশ, সেখানে হঠাৎ কয়েকদিন ধরে এরকমভাবে মানুষজন রাস্তায় নামলেন, স্পেশালি ছাত্ররা, আর পুরো সরকারটা উল্টে গেল, দেশ ছাড়া হয়ে গেল। ব্যাপারটা এত সহজ ভাবছিলাম, জানেন তো। আর ভাবতে ভাবতে আলটিমেটলি খোঁজ পেলাম কেন, কিভাবে, কোথার থেকে গোটা বিষয়টা হয়েছে এবং এর পেছনে নেপথ্যে কী আছে। গোটা বিষয়ের নেপথ্যে কী আছে বলুন তো? নকশা শব্দটা অনেকবার শুনেছেন তো। নকশা শব্দটা আমাদের ব্যবহারিক জীবনের অঙ্গ। এটা নকশা শব্দের অনেক রকম অর্থ হয়। যেমন ধরুন ওই জামা কাপড়, সন্দেশ, মিষ্টি সব কিছুতেই তো নকশা হয়। আবার গয়না টয়নার নকশা, মানে এই নকশার অর্থ হচ্ছে অলংকার বা ডিজাইন, এরকমই ব্যাপারটা। আবার টালবাহানা করা, এটাকেও লোকে বলে এই নকশা করিস না, এই নকশা করছে। নির্মাণের পরিকল্পনাকেও তো নকশা বলা হয়। বাড়ি, রাস্তা, সেতু, অট্টালিকা, এসব ব্লু প্রিন্ট থাকে না, নীল নকশা, সেরকম। কিন্তু এই সব কিছুর বাইরে আরও একটা নকশা আছে, তার মানে হচ্ছে ষড়যন্ত্র। এই নকশার সঙ্গে আমাদের পরিচিতি ঘটিয়েছেন কে জানেন? বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান এই মোহাম্মদ ইউনূস, নোবেল লরিয়েট, নোবেল জয়ী, শান্তির জন্য নোবেল জয়ী। এই এখনকার কথাগুলো মনে রাখবেন না, তার আগেই পেয়ে গেছেন, পাওয়ার পর যা যা হচ্ছে আর কি। যাই হোক, হাসিনা সরকারকে পরিকল্পনা করেই যে উৎখাত করা হয়েছে, কোনো স্বতঃস্ফূর্ত আন্দোলন তাকে উৎখাত করেনি, পরিকল্পিত চক্রান্ত তাকে উৎখাত করেছে। আমেরিকায় দাঁড়িয়ে স্পষ্ট ইংরেজিতে এটা কে পরিষ্কার করে দিয়েছেন জানেন? মোহাম্মদ ইউনূস। সংরক্ষণের বিরোধিতায় সাম্যকামী ছাত্রদের স্বতঃস্ফূর্ত বিপ্লবে হাসিনা সরকারের পতন হয়েছে। পশ্চিমী বিশ্বের এই ভুল ধারণা ভেঙে দিয়েছেন খোদ মোহাম্মদ ইউনূস। আমেরিকায় ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভ মিশনের সভায় বক্তৃতা দিতে গিয়েছিলেন। সেখানে স্টেজে ডেকে নেন ছাত্র আন্দোলনের নেতাদের। প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের এক হাত দূরে দাঁড়িয়ে ইউনূস গর্বভরে ঘোষণা করেন কিভাবে নিখুঁত পরিকল্পনায় তথাকথিত আন্দোলন সফল হয়েছে। He is known as to be the brain behind the whole revolution. So he denies it repeatedly. He said, not me, many others, but that's how he's recognized, that he's the brain behind the whole thing. It's an amazing, meticulously designed thing. It's not just suddenly came, it's not like that. Very well designed. Even the leadership pattern, people don't know who the leaders. So you can't catch one and say, okay, it's over. It's not over. ষড়যন্ত্রের কথা স্বীকার করে নিয়েছেন মোহাম্মদ ইউনূস। ষড়যন্ত্রে কোনো বিদেশি শক্তির মদত কি নেই কোনোদিন জানা যাবে না। তবে স্টেজে ইউনূসের মন্তব্য শুনে বিল ক্লিন্টনকে বিন্দু মাত্র অবাক লাগেনি, যেন জানা বিষয়ই তিনি দ্বিতীয়বার শুনলেন। বিল ক্লিন্টনের সঙ্গে মোহাম্মদ ইউনূসের ঘনিষ্ঠতা 1986 সাল থেকে। 60-এর দশকে বিল ক্লিন্টন আরকানসাস প্রদেশের গভর্নর ছিলেন। তখনই আরকানসাসে মাইক্রোফিন্যান্সের ওপর কাজ করেন মোহাম্মদ ইউনূস। মার্কিন যুক্তরাষ্ট্রে গ্রামীণ ব্যাংকের 35-এর বেশি শাখা রয়েছে। ইউনূসের দাবি, আমেরিকায় গ্রামীণ ব্যাংক $150 কোটি বিনিয়োগ করেছে।
আমেরিকার অর্থনীতিতে ইউনূসের সরাসরি লগ্নি রয়েছে। আমেরিকার রাজনীতিতেও নাক গলানোর চেষ্টা করেন ইউনূস। 2016 সালে হিলারি ক্লিন্টন যখন প্রেসিডেন্ট প্রার্থী, তখন ট্রাম্পকে হারাতে মোটা ডলার খরচ করেন ইউনূস। বাংলাদেশে অভ্যুত্থানও ঘটল সেই সময় যখন আমেরিকায় ডেমোক্র্যাট প্রেসিডেন্ট জো বাইডেনের শাসন, আর ডেমোক্র্যাটদের সঙ্গে ইউনূসের যোগাযোগ তো সুবিদিত। একটি ডিজাইনের কথা তো স্বীকার করে নিলেন ইউনূস, আর কোনো ডিজাইন বা চক্রান্ত নেই তো? সেই চক্রান্ত কি কোনোদিন প্রকাশ্যে আসবে না? ডোনাল্ড ট্রাম্প আমেরিকার দায়িত্ব নিলে আরও চমকে দেওয়া কোনো তথ্য কি সামনে আসবে? অপেক্ষা রইল। আজকের টেস্ট লাংসের টেস্ট, মানে ফুসফুসের টেস্ট। কার কত দম আছে তা বাহু দিয়ে নয়, ফুসফুস দিয়ে জানা যায়। আপনিও টেস্ট করিয়ে নিন, বার্থডেসগুলোতে কাজে আসবে। তাই যখন হেলথ টেস্টের কথা আসে, আমার ভরসা হলো ইন্ডিয়াস লার্জেস্ট ডায়াগনস্টিক্স কোম্পানি অ্যাজিলাস ডায়াগনস্টিক্স। নিজেকে টেস্ট করতে থাকুন। দেখুন, মোহাম্মদ ইউনূস যে কথাগুলো বললেন তার একটা একটা শব্দ যদি আলাদা করে ধরেন তাহলে বুঝতে পারবেন একটা কত মানে সুপরিকল্পিত চক্রান্ত বাংলাদেশে এই সোকল্ড বিপ্লবটাকে ঘটিয়েছিল। এবং এর যে ব্লুপ্রিন্ট, সেটা ওই নকশা, সেটা যে কত জটিল, যাতে চট করে কেউ দেখলো আর তার রহস্যভেদ করে দিল এরকম যাতে না হয়, কিন্তু কত সুদূর প্রসারী চিন্তাভাবনা, কত গভীরে গিয়ে পরিকল্পনা, পুরোটাই তো তিনি ওই ভেবেছিলেন হয়তো ইংরেজিতে বলছেন সবাই বুঝবেন না, তো দেশবাসীর অধিকাংশ লোকই বুঝবেন না, কিন্তু যেটা বলে ফেলেছেন সেটার থেকে তো আবার অন্য রকম বিভিন্ন কিছু আমাদের চোখের সামনে উঠে আসছে, অন্যভাবে গোটা বিষয়টাকে দেখতে হচ্ছে। একটু খুলে বলি, আপনাদের বিশ্লেষণ করে বলি, আপনাদের সুবিধা হবে। 1979 সালে ইরানে ইসলামিক বিপ্লব হয়। ইরানের শাহ দেশত্যাগ করেন, আর ফ্রান্স থেকে শিয়া ধর্মগুরু আয়াতুল্লাহ খোমেনি এসে শাসন ভার গ্রহণ করেন। বাংলাদেশেও তো অনেকটা সেরকমই ছবি দেখেছি আমরা। শেখ হাসিনা দেশ ত্যাগ করেছেন, আর ফ্রান্স থেকে মোহাম্মদ ইউনূস এসে শাসন ভার হাতে তুলে নিয়েছেন। মিল না? বিরাট মিল। এবং এর মধ্যে দুটো শুধু তফাৎ, মাত্র দুটো তফাৎ। ইসলামিক রিপাবলিক ইরান ভারতের বন্ধু, আর ওই ইউনূসের তত্ত্বাবধানে জামাতের যে একটা জগাখিচুড়ি বাংলাদেশ তৈরি হয়েছে, সেটা এখন পর্যন্ত ভারতের সঙ্গে বন্ধুত্ব সুলভ কোনো আচরণ তো করেইনি, বরঞ্চ যা যা করেছে তাতে যে বন্ধুত্বটাকে চুরমার করে দিতে চায় সেটা খুব স্পষ্ট। আর দ্বিতীয় তফাৎ হচ্ছে ইসলামিক রিপাবলিক ইরান আমেরিকার ঘোর শত্রু। বিপ্লবের পর 1 বছর মার্কিন দূতাবাসের কর্মীদের আটকে রাখা হয়েছিল ওখানে। শাহ না ফিরলে তাদের ছাড়া হবে না বলা হয়েছিল, কারণ শাহ গিয়ে ওখানে আশ্রয় নিয়েছিল। বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারও হাসিনাকে ফেরাতে ভারতের ওপর তো চাপ দেওয়ার চেষ্টা করছে, আর এই সরকারের পেছনে আমেরিকার বর্তমান প্রশাসনের সমর্থন রয়েছে। মানে এখন যারা ক্ষমতায় রয়েছেন, যাদের ট্রাম্প আসার পর, মানে দায়িত্বটা হাতে তুলে নেওয়ার পর যাদের সরে যেতে হবে। এটা তো দুটো অভ্যুত্থানের গল্প শোনালাম। বাংলাদেশের বর্তমান সরকারের কার্যপদ্ধতির সঙ্গে আরও একটা বিষয়ের মিল খুঁজে পেলাম, জানেন তো? ইউনূসের বক্তব্যেই পেলাম। লস্করে তৈবা, জৈশে মোহাম্মদের মতো জঙ্গি গোষ্ঠীগুলো একসময় ভারতে জঙ্গি মডিউল রাখতো। মানে ওই যে দেখবেন বিভিন্ন সিনেমাতে এগুলো আছে, স্লিপিং সেল কথাটা খুব শোনা যায়। মানে এটা চেন সিস্টেম, তাতে বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষের মনে ওই জঙ্গি ভাবধারা, জঙ্গি মতবাদ, সেগুলোকে এমনভাবে ইনজেক্ট করা হতো বিভিন্ন মাধ্যমে, কখনো লেখা, কখনো বক্তৃতা। কিন্তু প্রত্যেকটার পর যখন মানুষটা ভেতরে ভেতরে একটা জঙ্গি তৈরি হয়ে গেছে, সে কিন্তু জানতো না তার নির্দেশদাতা কে। শুধু জানতো একজনকে চিনতো, তার উপরে সে আছে, ব্যাস সেখানেই শেষ। এবং সেই যে একজন, তাকেও হয়তো বহু সময় তারা চোখে দেখেনি, হয়তো অডিওতে বার্তা আসতো, কোনো কোনো সময় মুখ ঢাকা বার্তা আসতো, কোনো সময় লেখা বার্তা আসতো, কোনো একজন ব্যক্তি। মানে যদি চিনতো, ওই একজনের বাইরে সংগঠনের কাউকে চিনতো না। কোনো জঙ্গি যদি ধরা পড়তো, তাহলে তার নির্দেশদাতাকে হয় সরিয়ে দেওয়া হতো অথবা মেরে ফেলা হতো। এবার যদি ওই জঙ্গিকে জেরা করে কোনো একটা সূত্র গোয়েন্দারা পেয়েও যান, তার আর নাগাল পাবেন না। মানে সে
হয় ধরা ছোঁয়ার বাইরে মানে পাকিস্তানে, অথবা পরপারে। এটাকে সন্ত্রাসের পরিভাষায় বলা হতো চেন ছিঁড়ে ফেলা। বিল ক্লিন্টনের সামনে দাঁড়িয়ে মোহাম্মদ ইউনূসের ভাষণ তো আপনারা শুনলেন, দেখলেন তার কথাগুলো। তিনি তো ঘোষণা করলেন ছাত্র আন্দোলনের প্ল্যানিং, এমনভাবে প্ল্যানিং সাজানো হয়েছিল যাতে অভ্যুত্থানের নেতাকে সেটা সরকার টের না পায়। যে মানুষগুলো তারা ওই বিভিন্ন নির্দেশ পাচ্ছিলেন আর কি, যার মাধ্যমে মানুষজন এইভাবে রাস্তার মধ্যে উন্মত্ত হয়ে ছুটে বেরিয়েছে, যেটাকে বিপ্লব ভেবে অনেকজন খুব আনন্দ করেছেন, এদেশেও করেছেন। তারা কোত্থেকে নির্দেশ পাচ্ছেন, কারা পরিচালনা করছেন, তাদের কিভাবে পরিচালনা করছেন কিচ্ছু জানতেন না, শুধু নির্দেশ আসতো তারা পালন করে যেতেন। একদম স্লিপিং সেলকে অ্যাক্টিভেট করে দেওয়ার মতো না। এরকম উর্বর মাথা তো ছাত্রদের হবে না। লস্কর জৈশের মতো কারা এরকম ভাবতে পারে? ওদের মতোই আর কেউ। বাংলাদেশে সেরকম কারা আছে? জামাত আছে, জামাত ভাবতে পারে। তার মানে বাংলাদেশে স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে ছাত্রদের অভ্যুত্থান আসলে হয়নি, যেটাকে নিয়ে সবাই বেশ রোমান্টিক চিন্তা ভাবনা করেছেন, সেগুলো বালি। ওটা আসলে মৌলবাদী উত্থান হয়েছে, সন্ত্রাসবাদী উত্থান হয়েছে। এবার সেটার পেছনে কে কিভাবে ছিল, কিভাবে সন্ত্রাসবাদ গোটা দেশটার কবল থেকে, মানে তার থেকে কোনোদিন দেশটা কোনোদিন সন্ত্রাসবাদের কবল থেকে, মৌলবাদীদের কবল থেকে আদৌ মুক্তি পাবে কি না সেটা তো সময় বলবে। কিন্তু গোটা দেশটাকে যে মৌলবাদ বা সন্ত্রাসবাদীরা আস্তে আস্তে হাতের মুঠোয় নেওয়ার চেষ্টা করছে সেটাও তো বুঝতে পারছি। যেভাবে চিন্ময় দাস প্রভুকে সন্ত্রাসবাদী সাজানোর চেষ্টা চলছে, দেখে তো মনে হচ্ছে সেটাও এরকমই একটা প্ল্যানিং। বলা হচ্ছে একরকম, পেছনে অন্যরকম চিন্তাভাবনা। ওই মোহাম্মদ ইউনূসের ভাষায় ডিজাইন। চট্টগ্রামে জামাতে ইসলামের আমির কি বলেছেন শুনুন না, শুনলেই বুঝতে পারবেন। ওই চিন্ময় দাস প্রভু নাকি বাংলাদেশকে বঙ্গভূমি করার চক্রান্ত করেছিলেন। সেই ছাগল খাওয়ার গল্পটা বাঘের, সেরকম মনে পড়ে যাচ্ছে জানেন তো। জল ঘোলা করেছিস, সে যত বলে আমি করিনি, তা তুই করিসনি, তাহলে তোর বাবা করেছে, এরকম আর কি। একটা ছল করে কোনো রকমে একটা ক্লজ তৈরি করে নিতে হবে, একটা কারণ তৈরি করে নিতে হবে যাতে তাকে হত্যা করা যায়। ঠিক একইভাবে দেখে মনে হচ্ছে যে কোনো না কোনো একটা মানে অভিযোগ তৈরি করে নিতে হবে যাতে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায়। তাই জন্যই তাকে দেশদ্রোহিতার মামলায় গ্রেপ্তার করা হয়েছে। এবার দেখুন, যে জামাত চাপাটি কিরিচ নিয়ে কোপায়, বোমা বন্দুকের রাজনীতি করে, তারা কাকে সন্ত্রাসবাদী বলছে? যার কাছে একটা আলপিনও পাওয়া যায়নি। সেটাই হচ্ছে সব থেকে মজার। আরও মজার কি জানেন? বাংলাদেশের জনসংখ্যার মাত্র 7% হিন্দু, 10% না, 7%, ওই 1,31,00,000 মতো। তারাই নাকি বাংলাদেশের জাতীয় চরিত্র বদলে দিতে চেয়েছিলেন। ভাবুন, এই জাতীয় চরিত্র বদলে দেওয়ার জন্য তারা তাহলে বাকিদেরও পাশে পেয়েছিলেন, ওখানকার সংখ্যা গুরুদেরও পাশে পেয়েছিলেন। কারণ এর আগে মুক্তিযুদ্ধের সময় হাজারে হাজারে হিন্দু তো মারা গেছিলেন, শহীদ হয়েছিলেন। আর এবার যখন এই জুলাই আগস্টের এই যে সোকল্ড অভ্যুত্থান, বিপ্লব, হ্যাঁ, যার পেছনে ডিজাইন রয়েছে বলে ইউনূস জানালেন, সেখানেও তো ওই সংখ্যা গুরু ছাত্রদের পাশাপাশি সংখ্যা লঘু ছাত্রছাত্রীরা সমান তালে সামিল হয়েছিলেন। ভাবুন, তাহলে তাদেরও হয়তো ওই পেছন থেকে চক্রান্তে সামিল করে নেওয়া হয়েছিল, ডিজাইনে সামিল করে নেওয়া হয়েছিল। কিন্তু তারপর তাদেরই এখন বলে দেওয়া হচ্ছে তারা নাকি আসলে বাংলাদেশের জাতীয় চরিত্র বদলে দিতে চাইছেন। ধন্য মিথ্যাচার, জানেন তো। মানে ওই কোথাও কাঠ গড়ায় তোলার জন্য যে কোনো রকম কিছু যে একটা খাড়া করলেই হলো, সেটা কিন্তু বোঝা যাচ্ছে। কিন্তু কৃষ্ণ বারবার কর্মসূচি দিয়ে আমাদের দেশকে, শান্তিপ্রিয় দেশকে অশান্তি করার চেষ্টা চালাচ্ছে, এবং সেটারই
ফলশ্রুতিতে তারা নিউ মার্কেট যেই সমাবেশ করেছে আপনারা দেখেছেন, সেখানে জাতীয় পতাকার উপরে একটি বঙ্গভূমির পতাকা ওরা তুলেছে এবং সেখানের সমাবেশের বক্তব্যের কারণে ছিন্নয় বলেছে বাংলাদেশ নয় বঙ্গভূমি। আমরা কি বাংলাদেশের নাগরিক না বঙ্গভূমির নাগরিক? তাকে তো হিন্দু হিসাবে গ্রেপ্তার করা হয় নাই, তাকে রাষ্ট্রদ্রোহী মামলার আসামি হিসাবেই গ্রেপ্তার করা হয়েছে। প্রতিদিন নিজেকে টেস্ট করতে থাকা উচিত, কারণ টেস্ট করেই মানুষ ফিট থাকতে পারে। তাই যখন হেলথ টেস্টের কথা আসে তখন আমি ভরসা করি ইন্ডিয়াস লার্জেস্ট ডায়াগনস্টিক্স কোম্পানি অ্যাজিলাস ডায়াগনস্টিক্স। নিজেকে টেস্ট করতে থাকুন। তাই তো চিন্ময় দাসকে রাষ্ট্রদ্রোহী হিসেবে গ্রেফতার করা হচ্ছে, হিন্দু হিসেবে নয়। তাহলে এই যে ইসকনকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছে জামাতে ইসলামী। চট্টগ্রামে যে একের পর এক হিন্দু মন্দিরে হামলা হয়েছে, হবিগঞ্জ বা কিশোরগঞ্জের ভৈরব, সেখানে ইসকনে হামলা হয়েছে, মৌলবাদীদের আক্রমণে, কট্টরপন্থীদের আক্রমণে চারপাশে যে এরকমভাবে বিভিন্ন জায়গায় ভাঙচুর অত্যাচার হচ্ছে। গ্রেপ্তার হয়েছেন আদিনাথ ব্রহ্মচারী, রঙ্গনাথ দাস, সবাই দেশবিরোধী চক্রান্ত করেছিলেন। মৌলভীবাজারে নিশানায় যেভাবে ধর্মীয় প্রতিষ্ঠানগুলো এসছে, ঠাকুরগাঁও, পঞ্চগড়ে হিন্দুদের ওপর হামলায় যেভাবে বহু মানুষ আহত হয়েছেন, সেগুলো সব ওই একজনের জন্য। এবং খেয়াল করে দেখুন, বক্তব্যের মধ্যে কোথাও কিন্তু সন্ত্রাসবাদ, অভ্যুত্থান ও ষড়যন্ত্র কোনো কথা বলতে পারেননি ওই জামাতের নেতা। কি বলেছেন? বাংলাদেশের জাতীয় পতাকার ওপর নাকি তারা একটা নিজেদের পতাকা রেখেছিল। আর কি বলেছেন? বঙ্গভূমি বলেছেন। তার জন্য এত কিছু। দেখুন, কমলা হ্যারিস যদি আমেরিকায় একবার ভোটে জিতে যেতেন না, তাহলে হয়তো একটা জিনিস দেখতে পেতাম আমরা, আরও একটা অন্য জিনিস। সেটা হলো আমেরিকার যে কাউন্সিল ফর ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম বলে একটা সংস্থা আছে, তাদের একটা রিপোর্ট নির্ঘাত বেরোতো, আন্তর্জাতিক মার্কেটে ছড়িয়ে পড়তো। আর সেখানে বলা হতো ভারতে ধর্মীয় স্বাধীনতা নেই, আর বাংলাদেশ না, সেখানটা নিয়ে একটা লাইনও থাকতো না। কিন্তু এবার মুশকিলটা অন্য জায়গায় হয়েছে। কমলা হ্যারিস, ওই যতই কিছু লোক কমলা নামটাকে নিয়ে বেশ আবেগে ভেসে থাকুন, তিনি বুঝতে পারেননি, তাতে অনেকে ভেঙে পড়েছিলেন। এখন বুঝবেন ডোনাল্ড ট্রাম্প কুর্সিতে বসায় ওই মন্দের ভালো কিভাবে হয়েছে। ফলে ওই যে রিপোর্টগুলো, সেগুলো কিন্তু এই মুহূর্তে প্রকাশিত হওয়ার আশঙ্কাটা কম, আর তাই নিয়ে আলোচনার অবকাশও নেই। তাই সেই কথাগুলোই এইবার বলে ফেলা যাক, যে কিভাবে জল ঘোলা কে করছে, কেন করছে, আর সেই জল ঘোলার অভিযোগে কাকে জেলে ভরছে। কারণ এই কথাগুলো আজকে অন্তত না বললেই নয়। দেখুন, বাংলাদেশের ওই প্রথম সারির সংবাদপত্র, নিউজ চ্যানেলগুলো, তাদের ডিজিটাল ভার্সান, এগুলোর ওপর চোখ বোলাচ্ছিলাম, জানেন তো, দেখছিলাম যে কি বলে কি। কারণ একটা তো বড় সংবাদ সংস্থাই তো একটা বড় সোর্স না, দেখতে হয়, জানতে হয়, যে মতবাদী হোক না কেন। দেখুন, সংবাদপত্র, ওয়েবসাইট, চ্যানেল সবগুলো ভালো করে চোখ বুলিয়ে দেখুন, দেখবেন ওগুলো দেখলে আপনাদের মনে হবে, বাংলাদেশি ওই সংবাদ মাধ্যমকে দেখলে মনে হবে চট্টগ্রাম নামে কোনো জায়গা বাংলাদেশের মানচিত্রে নেই। তারা সব সময় পুরো জিনিসটাকে অত্যন্ত কন্ট্রোলড একটা সিচুয়েশন বলে আপনাদের সামনে বর্ণনা করবেন। অবশ্য বাংলাদেশ যদি চট্টগ্রামকে কোনোভাবে নিজেদের মানচিত্রের বাইরে রাখতে চায় সেটা অন্য বিষয়, কিন্তু সেখানে দিনের পর দিন হিন্দু নিপীড়ন হচ্ছে, মন্দিরে হামলা হচ্ছে, এগুলো তো বিভিন্ন যে সোশ্যাল মিডিয়ায় রিপোর্টগুলো আসছে বা ওখানেও আমাদের যে লোকজন রয়েছেন তাদের কাছ থেকে তো আমরা পাচ্ছি, সেখানে কিছুই হয়নি এমন ডাহা মিথ্যে কথা কী করে বলেছে দেশের সরকার বা ওই সংবাদ মাধ্যম। ওই যে শুনলেন ডিজাইন, মোহাম্মদ ইউনূস যেটা আমেরিকায় দাঁড়িয়ে বলেছেন সেটাই তো
আসল কথা, মোহাম্মদ ইউনূস ওই তুললেন, দেখলেন ছাত্রনেতা মাহফুজ আবদুল্লাহকে, আরেকজন যাকে নিয়ে যাননি, এখন বাংলাদেশ কাঁপাচ্ছে, সার্জিস আলম, ক্লিন শেভড সুদর্শন ছাত্রনেতা, আন্দোলনের অন্যতম মুখ। সে বলে বেড়াচ্ছে ইসকনকে নিষিদ্ধ করতে হবে, আর ইসকনের বিরুদ্ধে মন গড়া যা খুশি একের পর এক অভিযোগ করে যাচ্ছে সার্জিস, আর সেটাই বাংলাদেশের মানুষ অন্ধের মতো বিশ্বাস করে নিচ্ছেন। সেটাও বোধহয় ডিজাইন। এবার হিন্দুরা কার কাছে আশ্রয় চাইবেন? পুলিশ। চট্টগ্রামে এক হিন্দু মহিলার গোপন ভিডিও বার্তা আমাদের কাছে এসছে। পুলিশ আর সেনাবাহিনী বাড়ি ঘেরাও করে পুরুষ মানুষদের তুলে নিয়ে যাচ্ছে, তাও মিথ্যে মামলা দিয়ে। আর তারপর বাড়িতে যারা রয়েছেন সেই মহিলারা তারা অরক্ষিত, হামলা হলে বাধা দেওয়ার কেউ নেই, প্রতিরোধ করার কেউ নেই। মানে পরিবারের যারা বা এলাকার যারা প্রতিরোধ করতে পারতেন সেই মানুষগুলোকে ইউনূস সরকারের পুলিশ বা সেনা তুলে নিয়ে যাচ্ছে, আর মহিলারা তারা অসহায় হয়ে ওই মৌলবাদের সামনে পড়ে যাচ্ছেন। র্যাব, পুলিশ, ডিবি আসছে রাত 3টার সময় আমাদের বাসার নিচে রাস্তার মধ্যে গেরুয়া করে ফেলছে, এবং ছাদের মধ্যে অনেক লোক উঠছে, সিঁড়ির মধ্যে চারিদিকে গেরুয়া করছে। বাসায় এসে দরজার মধ্যে ধুম ধুম লাথি মারতেছে। এসে মাত্র আমার হাজবেন্ডকে বলতেছে যে এই চলো, পায়ে পর্যন্ত পড়ছি, তারপরেও উনি আমার কোনো কথাকে গ্রাহ্য করতেছে না। উনি কুত্তা মারার মতো হেসে টেনে টেনে নিয়ে গেছে। বলেন আমাদের কি অপরাধ? আমরা হিন্দু বলে আমরা তো অপরাধ করি নাই, আমরা কি অপরাধ করছি? মিছিলে শুধু উনি বলে না, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ মিছিলে যায়, কিন্তু উনিও গেছে, কিন্তু উনি অপরাধ করে নাই, কিছু করে নাই। পূর্ব পাকিস্তানের স্বাধীনতা রক্ষা যাবে না এটা বুঝতে পেরে ওই পদ্মাপাড়ের বাঙালিদের ওপর ভয়ঙ্কর প্রতিশোধ নিয়েছিল ইয়াহিয়া খানের পাক সেনা। সে সময় তারা 60 লক্ষ পুরুষকে হত্যা করে। ভাবা যায়, 60 লক্ষ। 10 লক্ষ মহিলাকে ওই সেনা ক্যাম্পে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়। মুক্তিযোদ্ধাদের খুঁজে বের করার নামে অপারেশন সার্চ লাইট চালু হয়েছিল। এটা মানব সভ্যতার ইতিহাসে সবচেয়ে ঘৃণ্য নিপীড়নগুলোর মধ্যে অন্যতম এই অপারেশন সার্চ লাইট। বাংলাদেশে ইসকনকে সন্ত্রাসবাদী সংগঠন ঘোষণা করে ঠিক একইভাবে অপারেশন সার্চ লাইট চালানো হচ্ছে। শুনলেন তো আপনারা ওই মহিলার বক্তব্যটা। মিছিলে গেছিলেন শুধু সেই অপরাধে কিভাবে পুলিশ আর সেনা ওই পর বাড়ির থেকে পুরুষ মানুষগুলোকে তুলে নিয়ে যাচ্ছে, পরিবার থেকে আলাদা করে দিচ্ছে। মৌলবাদের সামনে অরক্ষিত পড়ে থাকছেন মহিলারা। আন্তর্জাতিক সংগঠন তো ইসকন, তাকে নিষিদ্ধ করা কিন্তু অত সহজ না, অনেক হ্যাপা। কিন্তু ইসকনের সন্ন্যাসীদের যদি একবার সন্ত্রাসবাদী সাজিয়ে দেওয়া যায়, তাদের তো তখন গ্রেফতার করতে কোনো বাধা নেই। আর ভক্তদের পরিবারগুলোকে যদি ওইভাবে অরক্ষিত করে দেওয়া যায়, ব্যাস তাহলে তো হয়েই গেল। ইসকন তো এমনিতেই বাংলাদেশে বন্ধ হয়ে যাবে। একেবারে পাকা মাথার ডিজাইন। চিন্ময় দাসের বিরুদ্ধে দেশদ্রোহের মামলা কোন অজুহাতে আনা হয়েছে? বাংলাদেশের জাতীয় পতাকার উপরে নাকি গৈরিক ধ্বজা টানিয়েছিলেন, শুনলেন তো। তাহলে বাংলাদেশের একাধিক শিক্ষা প্রতিষ্ঠানে যেভাবে ভারতের তেরঙ্গা পতাকার অবমাননা হচ্ছে, সোশ্যাল মিডিয়ায় যে ছবিগুলো পোস্ট করছে গর্বিতভাবে, তার কি হচ্ছে দেখছিলাম, লজ্জিত হচ্ছিলাম। ভাষা তো একই, মননও হয়তো এক। অনেকেই হয়তো আমাদের পূর্বপুরুষ ওই বাংলাদেশে থাকেন বলে গর্ব অনুভব করতাম। এরা সে একই জায়গার মানুষ। আজকেও আমাদের এখানে কোনো দেশের পতাকা, যতই তারা আমাদের শত্রুপক্ষ হোক না কেন, কোনোভাবে যদি ভুলুণ্ঠিত হয় বা অপমানিত হয়, আজকেও যদি এখানে সবার সামনে অন্য দেশের কোনো নাগরিক অত্যাচারিত হন, তাহলে আরও 5 জন তাকে রক্ষা করার জন্য দাঁড়িয়ে যায়। সেই পতাকার সম্মান নষ্ট হতে দেয় না, দেবে না, এটা নিশ্চিত, কারণ এটাই বাংলার মনন। আর ওরা কি করছেন? ঠিক যে অপরাধে ওইভাবে চিন্ময় মহারাজকে ওইভাবে তুলে নিয়ে যাওয়া হয়েছে, তাহলে ওই অপরাধগুলোর জন্য তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া উচিত? তসলিমা নাসরিন কি লিখেছেন জানেন?
লিখেছেন ভারতীয় জাতীয় পতাকার অবমাননা করে মেধাবীরা যে সুখ পাচ্ছেন তা বিকৃত সুখ। পাকিস্তানকে শত্রু দেশ মনে করলেও পাকিস্তানের পতাকার অবমাননা করতে পারবেন না তিনি, তসলিমা লিখেছেন। কিন্তু তিনি তো কি বলবো, সুস্থ মানসিকতার মানুষ। তবে ভারতীয় পতাকার অবমাননা শুধু নয়, বিশেষ একটা পতাকার সম্মানও তো ওখানে বাড়ছে। উল্টো দিক, সেই পতাকা কিন্তু বাংলাদেশের জাতীয় পতাকা নয়, সেই পতাকা আইসিসের পতাকা। নারায়ণগঞ্জে এক হিন্দু ব্যবসায়ীকে গ্রেফতার করে তুলে নিয়ে যাচ্ছিল পুলিশ। সেই সময় যথারীতি আশেপাশের মানুষজন তারা উল্লাসে মেতে ওঠেন, আর সেই উল্লাসে যারা সামিল হয়েছিলেন তাদের হাতে কার পতাকা ছিল জানেন? আইসিসের পতাকা। ভাবতে পারছেন কোন দিকে যাচ্ছে বাংলাদেশ? হিজবুত তাহরির নামে জঙ্গি গোষ্ঠী এর পেছনে রয়েছে। শেখ হাসিনার সরকার একে নিষিদ্ধ ঘোষণা করেছিল। হাসিনা দেশ ছাড়তেই হিজবুতের ওপর নিষেধাজ্ঞা উঠেছে, আর ইসকনের ঘাড়ে তা চাপানোর ডিজাইন তৈরি হয়েছে। তার সঙ্গে 1,31,00,000 হিন্দুকে সন্ত্রাসবাদী আখ্যা দিয়ে যেভাবে সম্ভব শেষ করে দেওয়ার পরিকল্পনাও তো একদম পাকা। ওই ডিজাইন শান্তিতে নোবেল জয়ী না, ওই বাংলায় কথা বলেন না, ওই অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনুস অসাধারণ ডিজাইন করেছেন, কিন্তু তিনি শান্তি পুরস্কার পাওয়ার যোগ্য দাবিদার তিনি। বুঝতে পারছি আমরা, বুঝিয়ে দিচ্ছেন একদম হাড়ে হাড়ে। ইউনুস সরকার যে তদারকি সরকার যেটা আছে, তিনার প্রশাসনিক অভিজ্ঞতা কম। সেই প্রশাসনিক অভিজ্ঞতা কম থাকার জন্য অনেক বিশৃঙ্খলা সেখানে হচ্ছে, এটা কাম্য নয়। বাংলাদেশে যেভাবে হিউম্যান রাইটস লঙ্ঘিত হচ্ছে, আমরা সবাই খুব উদ্বেগের সাথে, ওপারে যেটা হচ্ছে সেটার মধ্যে আমাদের উদ্বেগ বাড়ছে, এটা ঠিক হচ্ছে। বাংলাদেশের সংখ্যালঘুদের প্রতি অত্যাচার আমরা তার বরদাস্ত করব না। চিন্ময় কৃষ্ণ দাস যাকে গ্রেপ্তার করা হয়েছে, আমি দাবি রাখবো মিথ্যা কেস দিয়ে তাকে ফাঁসানো না হয়, তার আগে অতি শিগগিরই मुक्ति देवार जो भी दाबी रख। कहीं भी कोई भी माइनॉरिटी हो या मेजॉरिटी हो, किसी पर इस तरह का हिंसा अगर होता है तो हम उसकी सख्त लफ्ज़ों में मजम्मत करते हैं, चाहे संभल में हो या बहराइच में हो या बांग्लादेश में हो। कहीं पर भी कोई किसी के साथ कर रहा है, ये गलत काम है और इसकी हम सख्त लफ्ज़ों में मजम्मत करते हैं। इसका नहीं होना चाहिए, गवर्नमेंट को इस पर सख्त एक्शन लेनी चाहिए। সুস্থ মানসিকতার মৌলবাদীদের ফারাক বুঝতে পারছেন? কিছু মানুষ যারা সুস্থ মানসিকতা, সুস্থ চিন্তা ভাবনায় বিশ্বাস করেন, তারা এই মুহূর্তে যেটা যথার্থ বক্তব্য রাখার সেই বক্তব্যগুলো রাখছেন, সুচিন্তিত পরিণত মনস্কতার পরিচয় দিচ্ছেন। আর যারা সন্ত্রাসবাদী, যাদের মূল লক্ষ্য অস্থিরতা তৈরি করা, তারা তাদের কাজ করছেন। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আজ লিখিত বিবৃতিতে চিন্ময় দাসের মুক্তির দাবি জানিয়েছে, আর একই দাবি জানাচ্ছেন ফুরফুরা শরীফের পীরজাদা তহা সিদ্দিকী। অন্য গোষ্ঠীর পীরজাদা নওসাদ সিদ্দিকী তার রাজনৈতিক সংগঠনকে সঙ্গে নিয়ে বাংলাদেশ হাই কমিশনে অভিযান করেছেন। দেখেছেন কালকে ডেপুটেশন দিয়েছেন, তিনি নিন্দা করেছেন। নাখোদা মসজিদের ইমাম নিন্দা করছেন, বলছেন নিরীহ মানুষের উপর এই অত্যাচার নিন্দনীয়। সবাই ধর্ম, বর্ণ, জাত, ভাষা নির্বিশেষে এক হয়ে প্রতিবাদ করছেন। এটা আমাদের দেশের সম্প্রীতির ছবি, এটা আমাদের মূল্যগত ঐক্য, আমাদের শক্তির জায়গা। একটা জিনিস বুঝতে পারছেন, চিন্ময় দাস নামটা কিন্তু ক্রমশ এই উপমহাদেশের ধর্মীয় আর রাজনৈতিক আঙিনায় পরিচিত হয়ে উঠছে এবং সংখ্যালঘুদের স্বর হয়ে উঠছে, প্রতিনিধি হয়ে উঠছেন সব জায়গায়। যেখানে যারা সংখ্যালঘু আছেন, হয়তো তাদের সবার প্রতিনিধি হয়ে উঠছেন এই চিন্ময় কৃষ্ণ দাস, যারা ওই চাপাতি কিরিচ নিয়ে রক্তের নাড়ি কেটে বা রক কেটে হত্যা করে সেই জামাত একদিকে, আর আরেকদিকে নিরস্ত্র চিন্ময় দাস। এই ছবিটা মানুষজন দেখছে, বুঝছে, চিন্ময় দাসের জন্য সরব হচ্ছে। অথচ নিরস্ত্র মানুষটাকেই ওই অস্ত্রধারীরা সন্ত্রাসবাদী বলছেন।
অহিংসাকে এত ভয়, ভয় তো পাই, সেটা সেই গান্ধীজির আমল থেকে আমরা দেখেছি। আর এই অশান্ত পরিস্থিতিতেই ওই ঘোলা জলে মাছ ধরতে তো কিছু লোকজন নেমে পড়ে না, ভয়টা সেই জায়গাটাতে। এর মধ্যে আবার কলকাতায় গ্রেফতার হয়েছে সেলিম মাতব্বর নামে এক বিএনপি সদস্য। না হঠাৎ করে আসেনি, 2 বছর আগে এসেছিল, ওই হাসিনা জমানার সময় ভুয়ো নথি নিয়ে ভারতে ঢুকে পড়েছিল। তারপর যথারীতি এখান থেকে সব জিনিসপত্র বানিয়ে টানিয়ে নিয়ে পরিচয়পত্র বানিয়ে নিয়েছে, বানিয়ে রবি শর্মা হয়ে গেছে, হয়ে গিয়ে মার্কো স্ট্রিটের হোটেলে দিব্যি কাজকর্ম করছিল, আরামে ছিল। পার্ক স্ট্রিট থানার পুলিশ খবর পেয়ে তাকে গ্রেফতার করেছে। এটা তো খুব প্রশংসাযোগ্য বিষয়, কিন্তু এর তলিয়ে ভাবলে এর মানে কি? মানে কলকাতা পুলিশের নাকের ডগায় এক বাংলাদেশি ভুয়ো নথি নিয়ে 2 বছর চাকরি করে গেল, এখানে এসে ভুয়ো নথিপত্র সব বানিয়ে নিল, আর সেটা ধরতে, তাকে গ্রেফতার করতে 2 বছর লেগে গেল। দেখুন, এই প্রশ্ন করতেই তৃণমূল নেতা তো বিএসএফের দিকে আঙুল দেখিয়ে দিচ্ছেন, ওটা নাকি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ব্যর্থতা, কারণ বিএসএফ অনুপ্রবেশ রুখতে পারেনি। ঠিক, বিএসএফের ব্যর্থতা তো বটেই, কিন্তু কলকাতা পুলিশই তো গ্রেফতার করেছে, তার জন্য পার্ক স্ট্রিট থানার কৃতিত্বটা বড় করে দেখা হচ্ছে। এটাও ঠিক, ধরতে যখন পেরেছে পার্ক স্ট্রিট থানাকে কৃতিত্ব দিতেই হবে, কলকাতা পুলিশকে কৃতিত্ব দিতেই হবে। তাহলে 2 বছর ধরে যে সে কলকাতায় চাকরি করছে, সেটা কার ব্যর্থতা? বিএসএফের? দেখুন, এইরকম যুক্তির সঙ্গে হয়তো সব কিছু নিয়ে তর্ক করা চলে না, কিন্তু কোথাও কোথাও তর্ক তো লেগে যাচ্ছেই। বাংলাদেশে হিন্দু নিপীড়ন শুরু হওয়ার পর বাংলাদেশ বয়কটের ডাক দিয়েছেন বিরোধী দল নেতা। এই ডাকগুলো না অদ্ভুত, এটা আবেগ থেকে ডেকেছেন, এবং সত্যিই তো সব প্রতিবাদের বিভিন্ন ধরন থাকে। সুতরাং বিরোধী দল নেতাও বাংলাদেশ বয়কটের ডাক দিয়েছেন, ঠিক যেরকম এর আগে যখন আমরা শুনেছিলাম চীন অরুণাচলে ঢুকে পড়ছে, আমাদের জমি জায়গা দখল করছে, উত্তেজনা বাড়াচ্ছে, গালওয়ান ঘটেছে, তখন তো এখানে এদেশে চীনা দ্রব্য বয়কটের, চীনকে বয়কটের ডাক উঠেছিল। সেদিক থেকে দেখলে এই যে বিরোধী দল নেতা বাংলাদেশ বয়কটের ডাক দিয়েছেন, সেটা নিয়ে অস্বাভাবিক কিছু ভাবার কোনো কারণ নেই। কিন্তু মুশকিল হয়েছে তারপরে এরকম আরও বেশ কিছু বয়কটের ঘোষণা, সেই ডাকে সাড়া দিয়ে ইতিমধ্যে একটা হাসপাতাল ঘোষণা করেছে তারা বাংলাদেশি রোগীদের চিকিৎসা করবে না। ডাক্তাররা সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করতে শুরু করেছেন তারা বাংলাদেশি রোগীদের দেখবেন না। আচ্ছা বলুন তো, সব পেশায় কি সব রকম আবেগে ভাষা চলে? মানছি, তারাও মানুষ, এদেশের মানুষ হিসেবে এখানকার মানুষজনের যে সেন্টিমেন্ট, যে আবেগ, সেটা তাদের মধ্যেও পুরো মাত্রায় বর্তমান। কিন্তু তারপরেও যুদ্ধক্ষেত্রে ডাক্তাররা দেখেন নাকি কোন পক্ষের সৈন্য? চিকিৎসা করেন না? রেড ক্রস বলে জিনিসটাই তো থাকতো না যদি এরকম কিছু হতো, তাই না? আর আরেকটা কথা ভেবে দেখুন, এই যারা আসছেন চিকিৎসা করতে, তাদের তো ভারত সরকার অনুমতি দিয়েছে, তারা তো বৈধ কাগজপত্র নিয়ে সীমান্ত পেরিয়ে এদেশে এসছেন। দেশ যেখানে তাকে এখানে চিকিৎসার সুযোগ দিচ্ছে, তাকে কেউ ব্যক্তিগত কারণে ফিরিয়ে দিতে পারেন? ওই বললাম, প্রত্যেকটা পেশার একটা নিজস্ব ধর্ম আছে, সেই ধর্ম তাহলে চ্যুত হয়ে যাচ্ছে না যিনি বা যারা প্রত্যাখ্যান করছেন? একটু ভেবে দেখুন, এটা আমার জাস্ট মনে হলো। সব জায়গায় সব কিছু কি চলে? নৈতিকতার দিক দিয়ে সেটাও তো অন্যায় হয়ে যায় না? আর যেখানে আমরা একটা অন্যায়ের প্রতিবাদ করছি, আরেকটা অন্যায় করা কি আমাদের সাজে? আমি গোটা ভারতবর্ষের ডাক্তার সমাজ, ব্যবসায়ী, ভারতপ্রেমী নাগরিককে সম্পূর্ণভাবে বাংলাদেশিদের বয়কট করার জন্য অনুরোধ করব। ওরা উত্তর দেওয়ার সময় এসেছে, এটা মুখে নয়, কার্যক্ষেত্রে। এখন কোনো অসুস্থ মানুষ, অসুস্থ রোগী কোনো সেবা প্রতিষ্ঠানের সামনে এসে পৌঁছলে তাকে তিনি কোথা থেকে এসছেন, কি এসছেন, তার উপর বিচার করে ফিরিয়ে দেয়া, সেটা কতখানি নৈতিক দিক থেকে ঠিক
এটা এখন একটা যেহেতু প্রচার চলছে, প্রচারের সঙ্গে হাওয়ায় থাকতে কোনো সংস্থা একটা সস্তা রাজনীতির জন্য এসব বলতে পারে। যদি তারা অথরাইজ ভাবে আসেন, যদি তাদের সেন্ট্রাল গভর্নমেন্ট ভিসা দেন, তাহলে তারা এসে চিকিৎসা করাতেই পারে। দেখুন, বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতন চলছে, তাই নিয়ে গোটা বিশ্বে সমালোচনার ঝড় বইছে। আমেরিকা, ব্রিটেন সমস্ত দেশ উদ্বেগ প্রকাশ করেছে। আমরাও উদ্বিগ্ন, চরম উৎকণ্ঠিত। এবার দ্রুত পরিস্থিতি বদলের জন্য যা যা করা দরকার সেটা অবিলম্বে করা হোক, এটা আমরা চাই। আমাদের দেশ কড়া নজর রাখছে, কিন্তু একই সঙ্গে আমাদের অবস্থানটাও স্পষ্ট হওয়া উচিত। সংখ্যালঘু অত্যাচারের ঘটনায় তীব্র উৎকণ্ঠার পাশাপাশি এই ইস্যুকে হাতিয়ার করে কেউ যদি বিভেদের খেলা খেলেন, আমরা কিন্তু সেই বিভেদকামী খেলা নিয়েও আশঙ্কিত। এগুলো আগুন নিয়ে খেলা, যেখানেই খেলা হোক সেগুলোতে কিন্তু হাত পোড়ার সম্ভাবনা পুরোদস্তুর, ঘরে আগুন লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। এটা যেন আমরা ভুলে না যাই। ওপারের বিষাক্ত বাতাস যেন আমাদের স্পর্শ না করে, সেই জন্য কিন্তু আমাদের সতর্ক থাকতে হবে, আমাদেরই থাকতে হবে, এটাই আমাদেরই দায়িত্ব। ওপারের সংখ্যালঘুরা হিন্দু, কিন্তু দিনের শেষে তারা বাংলাদেশেরই বাসিন্দা। বাংলাদেশ তাদের দেশের মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করুক, এটাই আমরা চাইছি। এর বাইরে আমাদের কিছু করার জায়গা নেই। কিন্তু সংখ্যালঘুদের নিয়ে রাজনীতি, সেটা কি আমাদের চাওয়ার উপর নির্ভর করে? ওপারের সংখ্যালঘুদের অধিকারের দাবিতে এপার বাংলায় লড়ছে বিজেপি, আর এপারের সংখ্যালঘুদের সম্পত্তির অধিকারের লড়াইতে ময়দানে নেমেছে কে? তৃণমূল। এপার আর ওপার, মানে দুটো জায়গাতেই তো সংখ্যালঘু কেন্দ্রিক দুটো ইস্যু ওই রাজনীতির চেনা ট্র্যাকে দৌড়তে শুরু করেছে। রেল লাইন যেরকম সমান্তরাল চলে, ঠিক সেরকম, তাই না? রাজনীতির ধোঁয়ায় দুটোই সমান গতিতে দৌড়চ্ছে। বাংলার মুখ্যমন্ত্রী, বাংলার শাসক দল, বাংলার মানুষ অত্যন্ত সচেতন। তাই কোনো অশুভ শক্তি এই ধরনের সংখ্যাগুরু সংখ্যালঘু ভেদাভেদের চেষ্টা করে রাজনীতি কোনো প্ররোচনা দিলেও মানুষ তাতে সাড়া দেন না, এবং সম্প্রীতিটা আলটিমেটলি বাংলায় রক্ষা করা যায়। ভারতবর্ষের রাজনীতি অন্ততপক্ষে ভারতীয় জনতা পার্টির দ্বারা কখনো সংখ্যাগুরু সংখ্যালঘু কেন্দ্রিক হয় না। কিন্তু ভারতীয় জনতা পার্টি ভারতবর্ষের রাজনীতিতে একমাত্র দল যারা সংখ্যালঘুদের ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করে না। ভারতীয় জনতা পার্টি ছাড়া বাকি সমস্ত রাজনৈতিক দল সংখ্যালঘুদের ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করে। শাসক আর বিরোধী দুদলই বলছে তারা কেউ সংখ্যালঘু বা সংখ্যাগুরু নিয়ে রাজনীতি করেন না। মানে সোজা কথা, ধর্মীয় মেরুকরণ নিয়ে তাদের কোনো আগ্রহ নেই, ধর্মকে তারা টাচ করেন না। ওই সেই সপ্তপদী, টাচ করবে না, সেরকম ব্যাপার আর কি, কে যেন বলে দিয়েছে। এর থেকে সহজ সরল সেলফ সার্টিফিকেট আর কিছু হতে পারে নাকি? কি স্বচ্ছ, কি শুভ্র। দেখুন, আমরা রাজনীতির প্যাচ পয়জার বুঝি না, আমরা সাধারণ মানুষ ওই রাজনৈতিক নেতাদের কথা শুনি, আমাদের মতো করে বোঝার চেষ্টা করি। সবসময় পারি না, অধিকাংশ সময়ই পারি না, তবে ওনারা নিজেদের মতো করে সহজভাবে যেটা বোঝান সেটা অবশ্য খুব সহজ হয়ে আসে। আলটিমেটলি সেগুলো আমরা বুঝিও। কিন্তু এর বাইরে স্পেসিফিক দুটো ইস্যু নিয়ে যদি ভাবি, তাহলে কি দেখব? বাংলাদেশে হিন্দু নিপীড়ন আর এখানে ওয়াকফ সংশোধনী বিল, এই দুটোই তো রাজ করছে। এই দুটোর সঙ্গে কি জড়িয়ে রয়েছে? সংখ্যাগুরু সংখ্যালঘু এই ব্যাপারগুলো জড়িয়ে নেই। তৃণমূল কি বলছে? বলছে বিজেপি ওপারের সংখ্যালঘুদের হাতিয়ার করে এপারের হিন্দু ভোটকে একত্রিত করার চেষ্টা করছে, মানে ধর্মীয় মেরুকরণের রাজনীতির অভিযোগ। এটা তো বিজেপি আগেই বলে দিচ্ছে তারা কখনো করে না, তারা ভোট ব্যাংকও বানায় না। এবার পাল্টা আর কি বলছে বিজেপি? বলছে ওয়াকফকে হাতিয়ার করে তৃণমূল সংখ্যালঘুদের নিয়ে ভোট ব্যাংকের রাজনীতি করছে। কি মুশকিল! দু দলই বলছে ধর্মীয় রাজনীতিতে নেই, কেউই নাকি ধর্মীয় মেরুকরণ চায় না, অথচ দু দলই একে অপরকে ওই একইভাবে ওই ধর্ম নিয়ে খেলার অভিযোগে বিদ্ধ করছে। এবার উল্টো দিক থেকে যদি ভাবেন, তাহলে দেখবেন যে দুটো রাজনৈতিক শক্তি
যে যার নিজস্ব ভোট ব্যাংকের কথা ভাবছে, যে যার টার্গেট যে ভোট ব্যাংক তার জন্য ছুটছে, এবং শুধু ছুটছে না, তীব্র গতিতে ছুটছে। ওই চোখে ঠুলি পড়া অবস্থায় যেরকম ওই একদিকে ছোটে ঘোড়া, সেই রকমভাবে ছুটছে। আমি মঙ্গলবার ওনারা যে ভোট ব্যাংকের উদ্দেশ্য নিয়ে রাজনীতি করতে চাইছেন তার উত্তর দেব। ভোট ব্যাংকের রাজনীতি করে বক্তব্য রাখা, এটার উদ্দেশ্য কেবলমাত্র আগামী বিধানসভা নির্বাচনে 100% মুসলিম ভোটকে সুনিশ্চিত করা। 30,000 বাঙালি হিন্দু আত্মবলিদান দিয়েছেন, তারপরে 71-এর বিজয় এসেছে। রাজাকার এবং পাকিস্তানি চরদের সঠিক উত্তর দেওয়ার ব্যবস্থা এপার থেকে ট্রু ভারতীয়রা করবে। যে দেশের যে সংখ্যাগুরু সংখ্যালঘু তার ছোট ভাই, তাকে প্রোটেকশন দেওয়ার দায়িত্ব এখানে সংখ্যাগুরু হিন্দুদের, ওখানে মুসলমানদের। সেটা যদি না করে থাকে অন্যায় করছে। কিন্তু তার মানে এই নয় যে আজকে বিজেপি বর্ডারে গিয়ে উস্কানি দেবে। বাংলাদেশে যেটা হচ্ছে সেটা নিয়ে কমিউনাল ফিলিংস তৈরি করবেন না। বাংলাদেশে যেটা হচ্ছে অন্যায় হচ্ছে, আমরা সবাই উদ্বেগ। আর ওখানে শুধু সংখ্যালঘু খুন হয়নি, এখন যে সরকার সে তার নিষ্ক্রিয়তার জন্য অনেক খুন হয়েছে। আজ ওয়াক অফ বিলের বিরোধিতায় তৃণমূলের সমাবেশ ছিল। ওয়াক অফ বিল নিয়ে বিতর্কটা কিসের? এখন তো ওই বললাম, এটাও তো এখানে খুব চলছে। সহজভাবে দেখি ব্যাপারটা, বুঝি একটু। 1995 সালে কংগ্রেসের আমলে এই ওয়াক অফ আইন সংশোধন হয়েছিল, আর তারপর থেকে 30 বছর ধরে এই আইন অনুযায়ী ওয়াক অফ বোর্ড যদি মনে করে কোনো জমি বা বাড়ি তাদের নিজস্ব সম্পত্তি, তাহলে তারা সেই জমি বা বাড়ির দখল নিতে পারে। সেই জমি বা বাড়ির মালিকানা প্রমাণ করারও দরকার নেই। বিহারের গোবিন্দপুর গ্রামকে ওয়াক অফ সম্পত্তি বলা নিয়ে মামলা গড়িয়েছিল আদালতে। তামিলনাড়ুর ওই 1,500 বছরের একটা মন্দিরকে ওয়াক অফ বলে দাবি করা হয়েছিল। আজ কলকাতায় নাখোদা মসজিদের ইমাম বলেছেন, বেঙ্গালুরু এয়ারপোর্ট ওয়াক অফ সম্পত্তি হওয়া সত্ত্বেও কোনো ভাড়া মিলছে না। এরকম অনেক উদাহরণ রয়েছে। এখান থেকেই যাবতীয় বিতর্কের সূত্রপাত। বর্তমানে ওয়াক অফ বোর্ডের হাতে রয়েছে প্রায় 9,54,000 একর জমি, 8.5 লক্ষের বেশি বাড়িঘর রয়েছে। সব মিলিয়ে কম করে 1.5 লক্ষ কোটি টাকার সম্পদ। আর এই সম্পদের ওপর কোনো ট্যাক্স নেই, কেন্দ্র বা রাজ্য সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই, সবটাই ওই ওয়াক অফ বোর্ডের হাতে। এবার নয়া সংশোধনী নিয়ে বিরোধীদের দাবি, এতে সংখ্যালঘু সম্প্রদায়ের সম্পত্তিগুলোকে কেড়ে নিতে চাইছে বিজেপি। সংখ্যালঘুদের অধিকার বাঁচানোর জন্যই সংখ্যালঘুদের পাশে তৃণমূল রয়েছে, এটাই তৃণমূল নেতাদের দাবি। সিদ্দিকুল্লাহ চৌধুরী সংখ্যালঘু সম্প্রদায়ের মুখ, রাজ্যের মন্ত্রী, তার পাশে কি দল রয়েছে? এটাই হচ্ছে প্রশ্ন। সংখ্যালঘুদের পাশে আছে, সিদ্দিকুল্লাহর পাশে। আজ সিদ্দিকুল্লাহ কিন্তু ওই তৃণমূলের যে প্রতিবাদ মঞ্চ সেখানে ছিলেন না, থাকবেন না জানাই ছিল। তিনি অভিমানে পৃথক সমাবেশের হুঁশিয়ারি দিয়েছেন, বলে দিয়েছেন যে সংখ্যালঘুদের জন্য তিনিই প্রধান সংগঠক। তবে সিদ্দিকুল্লাহর অনুপস্থিতি একটা শূন্যস্থান তৈরি করেছিল, এটা তো ঘটনা। এবার রাজনীতিতে কেন, গোটা বিশ্বে কোথাওই তো ভ্যাকুয়াম থাকে না, তাই না? তাই সেই শূন্যস্থানটা কি আব্দুল করিম চৌধুরীকে দিয়ে পূরণের ব্যবস্থা করা হলো? আব্দুল করিম চৌধুরী কিন্তু 10 বারের বর্ষিয়ান বিধায়ক। করিমকে 2011-এ গ্রন্থাগার মন্ত্রী করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। গত পঞ্চায়েত ভোটের সময় থেকে আব্দুল করিম অবশ্য একটু বিদ্রোহী হয়েছেন। এবার গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহর অনুপস্থিতিতে আজ মঞ্চে থাকলেন প্রাক্তন গ্রন্থাগার মন্ত্রী। আমি বললাম না, কোনো পরিসরই ফাঁকা রাখে না রাজনীতি। এবার দেখুন, রাজনীতি কি অন্য দলের জন্য জায়গাও রাখে? এখন তো দেখে ওই বাইনারিটা এমনভাবে চারপাশে ছড়াচ্ছে, বা দুপক্ষ যেভাবে যাবতীয় ইস্যুকে হাতে তুলে নিচ্ছে, তাতে আপনার মনে হবে যে এই মুহূর্তে বাংলার রাজনৈতিক পরিসরে শুধু দুটো পার্টিই রয়েছে, তৃণমূল আর বিজেপি। এবার সিপিআইএম, বাম, তাদের কি হবে? সিপিআইএম ওয়াক অফ ইস্যুতে একটু ধীরে চলো নীতিতে বিশ্বাসী, তারা সেটা নিয়ে একটু ওই আস্তে আস্তে চলছে, বুঝছে, হাওয়া বুঝছে।
কিন্তু বাংলাদেশ ইস্যুতে অবশেষে পথে নামছে, তবে সেটা আবার বিজেপির থেকে দূরত্ব বজায় রেখে। এবার এইভাবে বুঝে শুনে দূরত্ব বজায় রেখে হিসেব নিকেশ করে কোনো কিছু করতে যাওয়ার মানে হচ্ছে ওই হাফ হার্টেড বলে একটা বিষয় আছে না, পুরোপুরি উজাড় করে না ঝাঁপালে যা হয় তাই সেটাই হচ্ছে তাদের। ফলাফলটাও তাদের জন্য হাফ হার্টেড আর কি, হাফ হাফ হতে হতে শূন্যের হাফ আর কি হবে। যাই হোক, অন্যদিকে উপনির্বাচনে হারের পর বিজেপিরও এই মুহূর্তে একটাই ইস্যু, বাংলাদেশের হিন্দু নির্যাতন। এটা নিয়েই ওই চাপে থাকা বঙ্গ বিজেপি মরিয়া হয়ে লড়ে যাচ্ছে। এবার বাকি ইস্যুগুলো, দুটো ইস্যু তো রয়েছে, তার বাইরে কি বাকি ইস্যুগুলো আর কিচ্ছু নেই? যেগুলো ছিল একদিন সেগুলো গেল কোথায়? সেগুলো নিয়ে কারা লড়বে? এই জায়গাটায় তৃণমূল একটা মাস্টার চাল দিয়ে দিয়েছে। তারা বোধহয় ঠিক করে ফেলেছে, ওই বললাম কারোর জন্য কোনো পরিসর ছাড়বে না। সিদ্দিকুল্লার জায়গা ফাঁকা হলে সেখানে আব্দুল করিমকে বসাবে, তেমনি ওই ইস্যুর জায়গাগুলোতে মানে ইস্যুর মালিকানা ফাঁকা হলে তারা নিয়ে নেবে। আগে ছিল না, তাতে কি, এখন হবে। তাই আরজি কর থেকে শুরু করে মহিলা নির্যাতন, ওয়াকফ, সব ইস্যুতেই তৃণমূল এখন মাঠ কাঁপাচ্ছে। একটা ফাঁকা মাঠে অনুশীলন করার মতো। অনুশীলনে দেখবেন দলের নানান খেলোয়াড় এদিক ওদিক দৌড়য়, একে অন্যের ওপর ঝাঁপায়, কিন্তু কোনো ক্ষতি নেই, কারণ খেলা নিজেদের মাঠেই হচ্ছে, নিজেদের ঘাসেই হচ্ছে। এখানে যারা খেলছেন তারাও নিজেদের, এখানে বিরোধীরা দাঁত ফোটাতে পারছে না। শাসক দল যদি একই সঙ্গে শাসক আর বিরোধীর ভূমিকাটা পালন করে দিতে পারে, তাহলে তো তাদের জন্য একদম 16 আনা লাভ, আর পড়ে পাওয়া 14 আনার মতো ফাঁকা জমি। রাজনীতি কখনো সেসব আবার ছাড়ে নাকি? ফিরা দেখেন রাজনৈতিক বা মত থেকে বড়, আমি স্বীকার করি, কিন্তু বাংলায় মুসলিম সংগঠন জমিয়তুল উলামাদের ধারে কাছে কেউ নেই, এটাও স্বীকার করতে হবে। जो वक़फ़ जायदाद है उसको हड़प लेने की ये नापाक साजिश है। सरकार जो ये एलिगेशन लगा रही है कि वक्फ बोर्ड में खुर्द बुर्द है, तो हम तो सरकार से कहते हैं कि जो वक्फ बोर्ड में खुर्द बुर्द है उसको आप ठीक करिए। बेंगलोर का पूरा एयरपोर्ट हमारा वक्फ प्रॉपर्टी पे है, आप हमको वापस दीजिए, या नहीं तो आज के डेट में जो भाड़ा होता है उसका भाड़ा दीजिए हमको। অনেক শুনেছি এই ওয়াকফ বিল প্রতিবাদ করতে যে আমি এত গালাগাল শুনেছি, এত গালাগাল শুনেছি, এত সমালোচনা শুনেছি, সে দলের বাইরেই হোক আর দলের দু একজন তার মধ্যে থেকেই হোক না কেন, আমি তাতে এতটুকু আমি চিন্তিত নই। এই ওয়াকফ সম্পত্তি নিয়ে যে ধরনের বিল আনছে কেন্দ্র সরকার, যখনই এটা পূর্ণাঙ্গ রূপ দিতে যাবে, পশ্চিমবাংলা সহ গোটা ভারতবর্ষের মুসলিমরা তাদের সম্পত্তি কি করে রক্ষা করতে হয়, সেগুলা কি করে রক্ষা করতে হয়, রাস্তায় নেমে আন্দোলন হবে। কেন্দ্রীয় আইন কেন্দ্রীয়ভাবেই তো ডিসিশন হবে, যেহেতু জয়েন্ট পার্লামেন্টারি কমিটিতে গেছে, তো এই এক্সটেনশন পর্যন্ত আমরা অপেক্ষা করি। দেখুন, তৃণমূলের সংখ্যালঘু বিধায়ক কিন্তু হুমায়ুন কবির আজকের এই প্রতিবাদ সভায় ছিলেন না, না থেকেও কিন্তু ছাপ তো রেখে গেলেন। হুমায়ুন প্রশ্ন তুলেছিলেন যে যদি তাকে শোকজ করা হয়, তাহলে নাম করে তৃণাঙ্কুর ভট্টাচার্যকে আক্রমণ করায় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে কেন শোকজ করা হবে না? হুমায়ুনের এই প্রশ্ন কি শ্রীরামপুরের তৃণমূল সাংসদের মাথায় ছিল? বক্তব্য শুনে তো সেরকমই মনে হলো। কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি বললেন? বললেন সংসদীয় কমিটির আলোচনায় ওয়াকফ বিলের বিরোধিতা তিনি করেছিলেন, আর তার জন্য তৃণমূলের ভেতরেই তাকে সমালোচনা সহ্য করতে হচ্ছে কারোর কাছ থেকে। অর্থাৎ বিরোধিতার স্বর তৃণমূলের ভেতর থেকেই উঠেছে। দেখুন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় কারোর নাম করতে পারতেন, করলেন না কেন? আসলে হুমায়ুন কবির শৃঙ্খলা রক্ষা কমিটির কাছে তার নামটা পাঠিয়ে রেখেছেন, এটা কি তার মাথায় ছিল? ওই আইনজীবী তো আইনের ফাঁকটা রেখে দিলেন আর কি, টেকনিক্যালি কারেক্ট। কারোর নাম করেননি, কিন্তু কল্যাণ ব্যানার্জি কিছু প্রশ্ন তো তৈরি করে দিয়েছেন, যেখানে তৃণমূল নেত্রী স্বয়ং ঠিক করে দিয়েছেন যে দলগতভাবে তৃণমূল ওয়াকফ বিলের বিরোধিতা করবে, সেখানে কল্যাণ ব্যানার্জি ওয়াকফ বিলের বিরোধিতা করায় যে তৃণমূল নেতা তার বিরোধিতা করেছেন, তিনি তো তার মানে শুধু কল্যাণের বিরোধিতা করেননি, মমতা বন্দ্যোপাধ্যায়ের তারও বিরোধিতা করেছেন, তার সিদ্ধান্তের বিরোধিতা করেছেন। তৃণমূলে থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিরুদ্ধাচরণ তো একটা অক্সিজেন সিলিন্ডার ছাড়া এভারেস্ট চড়ার মতো ব্যাপার, জানেন তো।
এটা আপনারা জানেন। কিন্তু সেটা যদি কেউ করেন তাকে চরম অ্যাডভেঞ্চার প্রবণ বলবেন নাকি তার বুদ্ধিভ্রংশ হয়েছে বলবেন, সেটা ওই দলের শৃঙ্খলা রক্ষা কমিটিকেই হয়তো ঠিক করতে হবে। এবার প্রশ্ন হলো, এরকম মানুষ কি তৃণমূলে ক্রমশ বাড়ছে? চারপাশে যা দেখছি এই প্রশ্নটা তো আর এড়ানো যাচ্ছে না। সৌগত রায় বর্ষিয়ান নেতা, বর্ষিয়ান সাংসদ, সুবক্তা, তিনি বাংলাদেশে হিন্দু নিপীড়ন নিয়ে আলোচনা চেয়ে লোকসভার সচিবালয়ে নাকি চিঠি লিখেছেন। এবার দেখুন, তৃণমূল সাংসদের এই প্রস্তাব তো বিজেপির লুফে নেওয়ার কথা। কারণ দুটো, প্রথমত বাংলাদেশে হিন্দুরা আক্রান্ত, এই কথার সূত্র ধরে তৃণমূলকে ওই অনুপ্রবেশ আর সংখ্যালঘু তোষণের অভিযোগে তারা আক্রমণ করতে পারবে, বিঁধে ফেলতে পারবে। আর দ্বিতীয়ত, বিজেপি বলতে পারবে যে সৌগত রায় হলেন ব্যতিক্রমী সাংসদ, যিনি জাতীয় নিরাপত্তার বিষয়টা মাথায় রেখে নিজের দলের অনুমোদনের পরোয়া না করে বাংলাদেশ নিয়ে আলোচনা চেয়েছেন। এই দ্বিতীয় পয়েন্টটাই তো তৃণমূলকে অস্বস্তিতে ফেলে দিয়েছে। সৌগত রায়ের মতো প্রবীণ নেতা, এত বছরের সাংসদ, দলের সঙ্গে কথা না বলে দলের ওই তৃণমূলের লোকসভার নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়কে অন্ধকারে রেখে সরাসরি লোকসভার সচিবালয়ে চিঠি লিখে দিলেন, দাও টু ব্রুটাস। এই বিস্ময়ের ঘোর নাকি তৃণমূল কংগ্রেসের বহু নেতাই এখনো কাটিয়ে উঠতে পারছেন না। কি মনে হচ্ছে জানেন তো, দলে বিরোধিতার মুখে পড়লে সৌগত রায় সেটা সহজেই সামলে নিতে পারবেন। কারণ আজকের পর থেকে তার হাতের সামনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদাহরণ থাকবে, এটাই নিশ্চয়ই তার মাথায় ছিল। কারণ অভিষেক আজ বলেছেন তিনি স্থবিরতাকে ভয় পান, চ্যালেঞ্জ নিতে পছন্দ করেন। এবার সৌগত রায় বলতে পারেন তিনি তো চ্যালেঞ্জ নিয়েছেন, চ্যালেঞ্জ দিয়েওছেন, তাই যেটা পছন্দ করেন সেটা করতে দলের অনুমোদনের অপেক্ষা করেননি। এটাও তো এক ধরনের চ্যালেঞ্জ নেওয়াই হলো, তাই না? স্থায়িত্বকে আমি ভয় পাই আর চ্যালেঞ্জ আমি পছন্দ করি। জীবনে চ্যালেঞ্জ আসা ভালো, যত চ্যালেঞ্জ আসবে তত আমরা কাজ করার সুযোগ পাবো, মানুষের কাছে পৌঁছানোর সুযোগ পাবো। চ্যালেঞ্জের সম্মুখীন যদি আপনি না হন তাহলে জীবনের কি মূল্য? সবই যদি আপনি হাতের নাগালে, হাতের মুঠোয় পেয়ে যান, তাহলে তো জীবনের কোনো অস্তিত্ব বা মূল্য বা প্রাধান্য থাকে না। কাজ করে আমাদের দেখাতে হবে। আজ ডায়মন্ড হারবারে 1200 জন ডাক্তারের সামনে বক্তৃতা দিয়েছেন অভিষেক। এই যে বক্তৃতাটা শুনলেন সেটা ওখানেই। তিলোত্তমার ধর্ষণ আর খুনের পর এই প্রথম কোনো তৃণমূল নেতা চিকিৎসকদের সামনে এরকমভাবে বক্তৃতা দিলেন। অভিষেক কি বললেন তার থেকে বলা ভালো অভিষেক কি বললেন না। আরজি করের আন্দোলনের পর থেকে তৃণমূলের সব থেকে বড় অস্বস্তির কারণ কারা ছিলেন আপনারা জানেন, চোখ বুজে বলে দেবেন এই চিকিৎসকরা। কুণাল ঘোষ ছাড়া ওই সময় চিকিৎসকদের বিরোধিতায় কারোর মুখে রা কাটতে দেখা যায়নি। তৃণমূলের প্রায় সবাই মুখে সেলোটেপেকে বসেছিলেন, একমাত্র কুণাল ঘোষ। অভিষেক সেই চিকিৎসকদের মুখোমুখি শুধু হলেন না, তাদের ডাকলেন, বসলেন, বলে দিলেন চিকিৎসকদের সঙ্গে তার কোনো দূরত্ব নেই। চিকিৎসকদের যে দাবিতে লড়াই, যে দাবিগুলো তারা তুলেছেন তিনিও সেই দাবিগুলোকে সমর্থন করেন। মানে কি, জুনিয়র ডাক্তাররা তো আন্দোলনে নেমেছিলেন ওই সরকারি হাসপাতালে বিভিন্ন দুর্নীতির অভিযোগে, আর্থিক থেকে শুরু করে। হাসপাতালে থ্রেট কালচারের প্রতিবাদ করেছিলেন তারা, পরীক্ষায় কারচুপি আর ওই পছন্দভাজন ডাক্তারদের বেশি বেশি করে, অযোগ্য ডাক্তারদের বেশি বেশি করে নম্বর দেওয়া, এই সমস্ত অন্যায়ের প্রতিবাদ করেছিলেন তারা, এগুলোর নিষ্পত্তি দাবি করেছিলেন। অভিষেক তার এই সব কটা দাবিকেই সমর্থন করেন। স্বাস্থ্যমন্ত্রীর নাম তো আবার মমতা বন্দ্যোপাধ্যায়। স্বাস্থ্য দপ্তরের বিরুদ্ধে এই যাবতীয় অভিযোগ যেগুলো ডাক্তাররা তুলেছেন সেগুলোকে সমর্থন করা মানে তো স্বাস্থ্যমন্ত্রীকে প্রশ্নের মুখে ফেলে দেওয়া, নাকি তাকে ওই চ্যালেঞ্জ দেওয়ার মধ্যে চ্যালেঞ্জ পছন্দ করার একটা বিষয় রয়েছে। আর একটা বিষয়, 800-র বেশি ডাক্তার 23 লক্ষ মানুষকে পরিষেবা দেবেন, ফ্রি হেলথ চেক আপ করানো হবে। এরকম উদ্যোগ এর আগে কোনো বিধানসভা বা লোকসভায় হয়নি। এ কথাটাও আজকে কে বলেছেন? অভিষেক বলেছেন। তার নরেন্দ্র মোদী বা মমতা বন্দ্যোপাধ্যায় যা ভাবেননি
তা করে দেখাচ্ছেন তিনি। কথাটা মানে তো তাই দাঁড়াচ্ছে, যেভাবে বললেন অভিষেক বলেছেন এটাই নাকি ডায়মন্ড হারবার মডেল, যা কেউ ভাবতেও পারে না ডায়মন্ড হারবার মডেল নাকি সেটাই করে দেখায়। মোদ্দা কথা হচ্ছে অসম্ভবকে সম্ভব করে, সেটাই তো বললেন তিনি। আর তাই একদিন ডায়মন্ড হারবার মডেল সারা দেশের মানুষ অনুসরণ করতে বাধ্য হবে বলেও অভিষেক আশা প্রকাশ করেছেন। ভাবুন তো, এটা শুনে আপনার মনে হবে না একটু চেনা চেনা লাগলো যেন? এই কথাটা কোথায় যেন আগে শুনেছেন, কারণ এর আগে এই কথাটা তো মমতা বন্দ্যোপাধ্যায় বলতেন। তার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প অন্য রাজ্যে ফলো করে এবং সবাই ফলো করতে বাধ্য, গোটা বিশ্ব এটা তার বিভিন্ন প্রকল্পগুলোকে মানে মাথায় তুলে নিচ্ছে, প্রশংসা করছে, বড়িয়ে দিচ্ছে। একথা তো ওই উপনির্বাচনের রেজাল্ট বেরোনোর দিনেও বলেছেন মুখ্যমন্ত্রী। অভিষেক কি তার মানে বোঝাচ্ছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও আরও কেউ আছেন যিনি তৃণমূলের হয়ে উদাহরণ তৈরি করতে পারেন, এক্সাম্পল সেট? ডাক্তাররা তো উপলক্ষ মাত্র। অভিষেক কি বোঝালেন? তিনি নেতা, তিনি যে পথ তৈরি করে দিচ্ছেন সেই পথেই হাঁটতে হবে তৃণমূলকে। এর আগে তিনি 100 দিনের টাকা দিয়েছেন, বার্ধক্য ভাতা দিয়েছেন, সব নিজের কেন্দ্র দিয়ে শুরু করেছেন। বলেছিলেন যে সরকার না দিলে তিনিই দিয়ে দেবেন দল থেকে। তার উদাহরণটা অনুসরণ করে সেই সুযোগটা আর দেয়নি সরকার। রাজ্য সরকার পরবর্তীকালে নিজেদের টাকা থেকে 100 দিনের টাকা বা আবাসের টাকা দিচ্ছে। কিন্তু বিষয়টা কি দাঁড়াচ্ছে? অভিষেক যা ভাবছেন আজকে, রাজ্য সরকার কাল তা ভাবছে। এবার এই কথাটা বিশ্বাস যদি করতে হয় তাহলে তো এটাও ভাবতে হবে আরও সরলীকৃত করে। সরকারের পরে ভাবার মানে তো অভিষেক ভাবার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবা। এবার এইসব শুনে যদি কেউ ভাবেন তাহলে কি এটাতে আবার ওই তৃণমূলের দ্বন্দ্বটাই প্রকট হলো? না, এক্ষেত্রে আবার অভিষেকের কথা শুনলে তিনি হতাশ হবেন, কারণ এটা মাথায় আছে। তৃণমূলের সাধারণ সম্পাদক বলেছেন তিনি টিম গেমে বিশ্বাস করেন। এবার সেখানেও একটা প্রশ্ন আছে, টিমের ক্যাপ্টেনকে আর ভাইস ক্যাপ্টেনকে না, সেটা অভিষেক কিন্তু বলেন। আমি আমিত্বে বিশ্বাস করি না, আমি টিম ওয়ার্কে বিশ্বাস করি, আমি আমরার নীতিতে বিশ্বাস করি এবং আমরা করে দেখিয়েছি, আগামী দিনেও করে দেখাবো। এবং এই সেবাশ্রয় মডেল শুধু বাংলা নয়, আমি চাই ভারতবর্ষে দৃষ্টান্ত স্থাপন করুক আপনাদের হাত ধরে। দেখুন, টিম মানে তো দল। অভিষেক যদি দলগত খেলাতেই বেশি বিশ্বাসী হন তাহলে তো শান্তনু সেন, হুমায়ুন কবিরও তার টিম ম্যান, আবার ফিরহাদ হাকিম, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও তার টিমের সতীর্থ। অভিষেক কি এদের সবাইকে তার ফার্স্ট 11-এ রাখবেন? দেখুন, হুমায়ুন কবির 2026-এ এই অভিষেককে উপমুখ্যমন্ত্রী আর পুলিশ মন্ত্রী দেখতে চান, ফিরহাদ হাকিম চান এত তাড়াতাড়ি নয়, অভিষেক আরও পরে মন্ত্রিসভায় আসুন, এটাই তিনি বলেছেন। এবার চাইলেও দুজনকে কি একই নজরে দেখতে পারবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? তার আজকের বৈঠকের আয়োজক ছিলেন শান্তনু সেন, আর তারপরেই নাকি শান্তনুর নিরাপত্তারক্ষী তুলে নেয় মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন। এটা কি অভিষেকের অজানা? অবশ্য অভিষেকও কিন্তু আজকে কার্ডের থেকে তার নাম বাদ দিয়ে দিয়েছেন। এবার কেউ জিজ্ঞেস করতে পারেন যে এতে কি শান্তনুর আমও গেল, ছালাও গেল? কিন্তু সেটা তো অন্য প্রশ্ন। ব্যক্তি স্বার্থ কখনো দলীয় স্বার্থের ওপর উঠতে পারে। এবার কোন ব্যক্তির, তার উপর গোটা বিষয়টা ডিপেন্ড করে। অভিষেক কি জানেন না যে তাকে উপমুখ্যমন্ত্রী বা পুলিশ মন্ত্রী দেখতে চেয়েছেন বলে দলীয় শৃঙ্খলা ভাঙার অপরাধে হুমায়ুন কবিরকে শোকজ করা হয়েছে? মুখ্যমন্ত্রী বিধানসভায় হুমায়ুনকে কম কথা বলতে বলেছেন। এই সব কথাই অভিষেক জানেন, আর জানেন বলেই বলেছেন হুমায়ুনের মন্তব্য তার ব্যক্তিগত মতামত, এসব নিয়ে দলে কথা হওয়াই ভালো। কিন্তু একবারও বলেননি কথাটা বলা উচিত হয়নি। ব্রট টু ইউ বাই এজিলাস ডায়াগনস্টিক্স। নিজেকে টেস্ট করতে থাকুন।